গত সেমিস্টার গুলাতে স্টুডেন্টদের জন্য ইজি হয়েছিল ইন সেন্স যে যেহেতু অনলাইন এক্সাম হয়েছিল, তাই এখান থেকে মেইনলি আমি শর্ট কোশ্চেন লিখতে দিয়েছিলাম যে এত টাইপের ক্র্যাকিং এর মধ্যে স্পেসিফিক একটা বা দুইটা টাইপের নাম দিয়ে সেগুলার সম্পর্কে শর্ট নোট লিখতে বলেছিলাম। সো ওপেন বুক এক্সাম হওয়ায় মনে হয় কারোরই এটাতে তেমন কোনো সমস্যা হয়নি, জাস্ট কোথায় আছে এটা খুঁজে বের করে সেখান থেকে দেখে লিখে দিয়েছি। আপনাদের যেহেতু এবার হচ্ছে পরীক্ষাটা ক্যাম্পাসে হবে, মিড টু এর এক্সামটা ক্যাম্পাসে হবে, আপনাদের জন্য এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, সো তার ভলিউমটা অতটা ছোট না, বেশ অনেক ধরনের ক্র্যাকিং সম্পর্কে বলা আছে, তাদের ডেসক্রিপশন, প্রবলেম, রিজন, সলিউশন সম্পর্কে বলা আছে, এবং সেটার পরীক্ষার হলে আত্মস্থ রাখাটা অনেকের জন্য ডিফিকাল্ট হবে আর কি, অনেকের জন্য ডিফিকাল্ট হবে। এবং এটার অল্টারনেট আসলে তেমন কিছু আছে বলে আমি জানি না। গুগল ফর্মে পরীক্ষা নেওয়া একই কথা, পুরোটাই আপনাদের জানা থাকা লাগবে। আপনাদের যদি কোনো বেটার সাজেশন থাকে সেটা আমাকে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আপাতত আমি তেমন কোনো সাজেশন খুঁজে পাচ্ছি না এই ডেসক্রিপটিভ টাইপের পার্টটাকে কিভাবে এক্সামে হ্যান্ডেল করা যায়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখানে শুরু করছি স্লিপেজ ক্র্যাকিং থেকে। ছবিতে দেখা যাচ্ছে স্লিপেজ ক্র্যাকিং অনেকটা চাঁদের মতো দেখতে, অর্ধেক চাঁদ। Crescents or half moon shaped cracks generally having two ends pointed into the direction of the traffic. Direction of traffic এর দিকে তার পয়েন্টটা থাকে, আর বাকিটা হচ্ছে চাঁদের মতো থাকে। Allow moisture infiltration roughness, moisture infiltration কে allow করে। কারণ কি কি হতে পারে? Braking or turning wheels cause the pavement surface to slide and deform. যত ভারী গাড়ি থাকবে এবং সেটা যত আপনার অ্যাব্রাপ্ট ম্যানুভার করবে, অ্যাব্রাপ্ট ম্যানুভার তো বুঝেন মানে তাড়াতাড়ি হঠাৎ করে ব্রেক কষা লাগলো, একটা বিশাল একটা ভারী গাড়ি যাচ্ছে সামনে, এমন কিছু একটা দেখলো, তাকে হঠাৎ করে জোরে ব্রেক কষা লাগলো, তো ওইটার নিচে এক্স্যাক্টলি যে পেভমেন্টটা থাকে সেটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই না? একে তো তার ওজন তো আছেই মুভিং লোড হিসেবে, কিন্তু ব্রেক চাপার কারণে আরো এক্সট্রা একটা থ্রাস্ট আসে। ঠিক আছে, এই সব রিজনে আপনার এই টাইপের ক্র্যাক হইতে পারে। ঠিক আছে, এই টাইপের ক্র্যাক হইতে পারে। So the resulting sliding and deformation is caused by a low strength surface mix or poor bonding between the surface HMA hot mix asphalt layer and the next underlying layer in the pavement structure. রিপেয়ার কি করা যেতে পারে? ওই জায়গাটা রিমুভ এবং রিপ্লেস। স্ট্রিপিং এর ছবি এখানে দেখানো হচ্ছে। কোর হোল শোয়িং স্ট্রিপিং at the bottom, তারপরে stripping at the bottom of a hole, fatigue failure from stripping. Description: the loss of bond between aggregates and asphalt binder that typically begins at the bottom of the HMA layer and progresses upward. বন্ডিং ভেঙে যায়, এগ্রিগেট গুলোর মধ্যে যে বন্ডিং থাকে, তাই না? আমরা তো আগেও দেখে এসেছি যে আমাদের মিক্স ডিজাইনে, সেটা কনক্রিটের হোক অথবা মার্শাল হোক, সো এগ্রিগেট গুলো একটা আরেকটার সাথে আপনার বন্ডিং ক্রিয়েট করে। কনক্রিটের ক্ষেত্রে সিমেন্ট দিয়ে করে, এখানে হচ্ছে বিটুমিন দিয়ে করতেছে। এই বন্ডিংটা যদি কোনো কারণে ভেঙে যায়, নিচের দিকে ভেঙে যায়, উপরের দিকে ব্রেকেজটা হচ্ছে প্রসিড করে, তাহলে আপনার এই ধরনের ক্র্যাক ক্রিয়েট হতে পারে। When stripping begins at the surface and progresses downward, it is called raveling. So দুইটা দুই নাম দিয়েছে, যদি নিচ থেকে শুরু হয় উপরের দিকে আসে তাহলে স্ট্রিপিং, আর যদি উপর থেকে শুরু হয় নিচের দিকে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে raveling. The third photo shows the surface effects of underlying stripping. Description: decreased structural support. So এই ধরনের আপনার ড্যামেজ হলে স্ট্রাকচারাল সাপোর্টটা কমে যায়। Showing corrugations, raveling, cracking.
সবগুলোর ক্ষেত্রেই। Possible causes: bottom-up stripping is very difficult to recognize because it manifests itself on the pavement surface as other forms of distress, including rutting, shoving, corrugation, traveling, or cracking. অন্যগুলোর মতোই এই সবগুলাতেই আপনার নিচের থেকে শুরু হচ্ছে, so difficult to recognize. Typically, a core must be taken to positively identify stripping as a pavement distress. So এটা ভালো মতো বোঝার উপায় কি, রোগটাকে ঠিকমতো নির্ণয় করার জন্য আপনাকে একটা কোর কেটে বের করে নিয়ে আসতে হবে। রিজনিং হতে পারে পুয়ার অ্যাগ্রিগেট সারফেস কেমিস্ট্রি, আর এগ্রিগেটের সারফেসটা আপনারা তো অলরেডি এগ্রিগেটের সারফেস সম্পর্কে আরো অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছেন, অ্যাঙ্গুলারিটি নাম্বার, ইলংগেশন ইন্ডেক্স, ফ্ল্যাকিনেস ইন্ডেক্স, সবগুলাই কিন্তু তাদের মধ্যে আপনার বন্ডিংটা কিরকম হবে এবং এগ্রিগেটের স্ট্রেংথ কিরকম হবে, এগুলো এক এক ধরনের মেজারমেন্ট, তাই না? আমরা এর আগে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে শুধুমাত্র হচ্ছে তার ক্লাসিফিকেশন অফ সাইজ নিয়ে বেশি ডিসকাস করেছিলাম, আর এখানে হচ্ছে তার পাশাপাশি এগ্রিগেট গুলো কি শেপের হবে, ফ্লেকি নাকি ইলংগেটেড নাকি আপনার অ্যাঙ্গুলার, এবং তাদের ভ্যালু কত, এটার উপর বেস করে কিন্তু তাদের কেমিস্ট্রি, তাদের বন্ডিং অনেকখানি, তাদের স্ট্রেংথ, ইন্টারনাল স্ট্রেংথ অনেকখানি ডিপেন্ড করে। ওয়াটার ইন দ্য এইচএমএ কজিং ময়েশ্চার ড্যামেজ, আমার এইচএমএ তে যে ওয়াটার থাকে তাহলে ময়েশ্চার ড্যামেজ হবে। Overlays over an existing open graded surface course. Repair করার ওয়ে: stripped pavement should be investigated to determine root cause of failure, কি কারণে ভাঙতেছে। Generally, the stripped pavement needs to be removed and replaced after correction of any subsurface drainage issues. আপনি যদি এটাকে রিমুভ এবং রিপ্লেস করতে চান, এটা একটা ভালো সমাধান রাখতে হবে যে আপনার সাবসারফেস ড্রেনেজ ইস্যুটা যাতে না থাকে, ড্রেনেজের যাতে কোনো সমস্যা না থাকে, ড্রেনেজ সমস্যা থাকলে এটা আবার কন্টিনিউ করতে পারে। থার্মাল ক্র্যাকিং বা ট্রান্সভার্স ক্র্যাকিং, নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা টেম্পারেচারের সাথে রিলেটেড, ট্রান্সভার্স হচ্ছে যে লংগিটিউডাল ডিরেকশনে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে হচ্ছে ক্রস সেকশন বরাবর হচ্ছে আমার এই ক্র্যাকিংটা হবে। লার্জ প্যাচড থার্মাল ক্র্যাক, এই যে একটা ছবি দেখা যাচ্ছে, স্মলার প্যাচ থার্মাল ক্র্যাক, স্মল থার্মাল ক্র্যাক, এটা তো বোঝা যাচ্ছে না ভালো মতো, আর এটার মধ্যে আনডুলেটেড সারফেস দেখানো হচ্ছে। Cracks perpendicular to the pavement center line or lay down direction, usually typical of thermal cracking, allows moisture infiltration, roughness. Several incurring causes মধ্যে আছে shrinkage of the HMA surface due to low temperature or asphalt binder hardening, reflective of crack caused by cracks beneath the surface HMA layer, top down cracking. তারপরে রিপেয়ার সলিউশন, এটাও অনেকখানি আগের মতোই, আমরা আগেও পড়ে এসেছি যে লো সিভিয়ারিটি হইলে কি হবে, হাই সিভিয়ারিটি হলে কি হবে, কিভাবে সেটা মেজার করা হয়, হাফ ইঞ্চির চেয়ে ছোট না বড়, হাফ ইঞ্চির চেয়ে ছোট ওয়াইড এবং ইনফ্রিকুয়েন্ট হইলে লো সিভিয়ারিটি, হাফ ইঞ্চির চেয়ে বড় এবং অনেক বেশি সংখ্যক থাকলে হাই সিভিয়ারিটি। লো সিভিয়ারিটির জন্য সিল, ক্র্যাক সিল দেওয়া যেতে পারে, ক্র্যাক সিল সম্পর্কে আমরা সামনে দেখবো, এইচএমএ দেওয়া যেতে পারে, আর হাই সিভিয়ারিটি হলে আপনার পুরো পোর্শনটাকে আমার রিপ্লেস করতে হবে, রিমুভ করতে হবে। ওয়াটার ব্লিডিং, নিচ থেকে পানি বের হয়ে যাওয়া, পানি বের হয়ে আপনার উপরে ইরেগুলার শেপ ক্রিয়েট করা, ঠিক আছে। ওয়াটার ব্লিডিং occurs when water seeps out of joints or cracks or through excessively porous HMA layer, নিচ থেকে পানি বের হয়ে উপরে চলে আসে। Pumping, the rightmost photo, occurs when water and fine material is ejected from underlying layers through cracks in the HMA layer under moving loads. কি কি সমস্যা হয়? Skid resistance কমে যায়, ডিক্রিজ হয়, an indication of high pavement porosity, অনেক পোরোসিটিটা বেশি থাকবে, মাঝখানে পোর এই পরিমাণগুলো বেশি থাকবে ওয়াটার ব্লিডিং এর জন্য। ডিক্রিজ স্ট্রাকচারাল সাপোর্ট, পাম্পিং এর জন্য সাপোর্টটা দুর্বল হবে। or poor
or poor mix design. So ডিজাইন যদি খারাপ হয়, মিক্স ডিজাইন যদি খারাপ হয় অথবা কম্প্যাকশন ঠিকমতো করা হয়নি, তাহলে আপনার এই সমস্যা হতে পারে। হাই ওয়াটার টেবল, পুয়ার ড্রেনেজ, এরকম বিভিন্ন আপনার রিজন থাকতে পারে। রিপেয়ার, ওয়াটার ব্লিডিং অর পাম্পিং শুড বি ইনভেস্টিগেটেড টু ডিটারমাইন দ্য রুট কজ। সবগুলারই আসলে প্রথম স্টেপটা হচ্ছে যে ঠিক কারণটা খুঁজে বের করতে হবে। ঠিক কারণ খুঁজে বের করলে আপনার রিপেয়ারটা সহজ হবে। অনেকগুলা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কাছাকাছি, বৈশিষ্ট্যগুলা কাছাকাছি, বুঝতে অনেক সময় ডিফিকাল্ট হয়। কোন টাইপের ক্র্যাক হচ্ছে, এটা যদি ঠিকমতো ইনভেস্টিগেট করা যায়, পরের স্টেপগুলো কিন্তু সহজ হয়। রোগ যদি ঠিকমতো ধরা না পড়ে, তাহলে কিন্তু আসলে আপনি অনেকগুলা কাজ করে হয়তো আপনি ডিজায়ার্ড সমাধান পাবেন না। সো এখানে বাকি রিপেয়ারমেন্ট গুলো সম্পর্কে বলছে। সো এখানে আসলে অনেকগুলাই আছে। রিপেয়ার টেকনিক সম্পর্কে নেক্সট আমরা এই এরিয়াতে কথা বলবো। রিপেয়ার টেকনিক অলরেডি আমরা অনেকগুলো নাম শুনছি, ক্র্যাক সিল, ফক সিল, হ্যাঁ, এরকম অনেকগুলো নাম আছে, স্লারি সিল, মাইক্রো সারফেসিং। এক একটা হচ্ছে আপনার যে ক্র্যাক গুলা দেখা যাচ্ছে এগুলোকে ভরাট করে দেওয়া, ঠিক আছে, পুডিং দিয়ে ভরাট করে দেওয়া। যেমন কাঠের জিনিসপত্রে যদি আপনার মাঝখানে ফাঁকা থেকে যায়, ওগুলো এক ধরনের পুডিং দিয়ে ভরাট করে দেয়। একই রকম ভাবে আমরা রাস্তা করার সময় যদি ক্র্যাক ক্রিয়েট হয়, তাহলে সেগুলোকে আমরা ভরাট করে দিই, ঠিক আছে। তো এখানে কতগুলা টেকনিক সম্পর্কে বলা হয়েছে। ফক্সিল, প্রথমটা হচ্ছে ফক্সিল। Foxil is a light application of diluted, slow-setting asphalt emulsion to the surface of an aged pavement surface. Pavement surface যেটা অলরেডি বয়স হয়ে গিয়েছে, অক্সিডাইজড হয়ে গিয়েছে, ঠিক আছে, তার মাঝখানে স্লো সেটিং অ্যাসফল্ট ইমালশন, এক ধরনের সেমি লিকুইড, এটা অ্যাপ্লাই করা, diluted. Foxils are low cost and are used to restore flexibility to an existing HMA pavement surface. They may be able to temporarily postpone the need for a surface treatment or non-structural overlay. So, এটা দিলে কি সুবিধা হচ্ছে? এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে। সারফেস ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? আবার পুরোটার উপরে আবার নতুন করে আরেকটা লেয়ার দেওয়া, অথবা নন স্ট্রাকচারাল লেয়ার হতে পারে। স্ট্রাকচারাল লেয়ার হচ্ছে সাপোর্টিং, সেভাবে ভালো মতো দিতে হবে। নন স্ট্রাকচারের মধ্যে মোটামুটি আরেকটা ওভারলে দিয়ে দেওয়া, ঠিক আছে। সো এই দুইটা বাদেও আমার শুধুমাত্র ফক্সিল দিয়ে আপনার যেসব জায়গায় ভেঙে গেছে, হয়েছে, ক্র্যাক হয়েছে, সেগুলা ক্র্যাক ফিল আপ করে আমরা মোটামুটি একটা কাজ চালাই নেওয়া, তাই না? অনেক সময় বলে না যে আপনার হার্টের অবস্থা খারাপ, আপনার বাইপাস সার্জারি করা লাগবে, ঠিক আছে। তো সার্জারি তো আবার অনেক ভয়ঙ্কর সার্জারি হতে পারে, অনেকে ভয় পায়, অনেকে করতে চায় না। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিয়ে দিই, কতদূর ডিলে করা যায়, তো এরকম একটা সিচুয়েশন আর কি, যে আমরা ফক্সিলের মাধ্যমে মোটামুটি জিনিসটাকে মোটামুটি একসেপ্টেবল পর্যায়ে রাখতেছি। হ্যাঁ, যদি খারাপ বিষয় হয়ে যায় বেশি, তখন আবার আপনাকে সার্ফেস ট্রিটমেন্টে যেতে হবে। তারপরে হচ্ছে জেনারেলি ইট ইজ রিকমেন্ডেড অ্যাজ এ প্রিভেন্টিভ মেইনটেনেন্স মেজার। প্রিভেন্টিভ মেইনটেনেন্স মেজার হিসেবে এটা নেওয়া হয়, ঠিক আছে। ফক্সিলস আর ইউজড টু রিস্টোর অর রিজুভেনেট অ্যান এইচএমএ সারফেস। তাহলে আমার এইচএমএ সারফেস যেটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে রিস্টোর করার জন্য অথবা রিজুভেনেট করার জন্য এটা দেওয়া। They may be able to postpone the need for a bituminous surface treatment (BST) or non-structural overlay for a year or two. They are suitable for low volume loads, which can be closed to traffic for the 4 to 6 hours as it takes for the slow setting asphalt emulsion to break and set. ঠিক আছে, তাহলে এটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমাদের এটাকে আপনার সেট করার জন্য টাইমটা দিতে হবে, শক্ত হওয়ার জন্য টাইমটা দিতে হবে। যেমন আমরা আগে সিমেন্টের জন্য করে এসেছিলাম না, সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম। তো এখানে হচ্ছে আপনার এখানে এটাকে সেট করার জন্য টাইম দিতে হবে, এবং সেই জন্য এখানে প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, এবং এটা রাতের বেলা করা পসিবল। রাতের বেলা যেহেতু এমনিতে তেমন আপনার ভলিউম থাকে না, ট্রাফিক ভলিউম থাকে না, সো ওই সময়টাতে আপনার রাত 12টার পরে রাস্তা বন্ধ করে কাজ শুরু করলেন, সকাল 6টার মধ্যে এটার কাজ শেষ হয়ে যাবে। An excessive application rate may result in a thin asphalt layer on the top of the original HMA pavement. This layer can be very smooth, cause a loss of skid resistance. Sand should be kept in reserve to blot up areas of excess application.
ছবি দেখানো হচ্ছে কিভাবে ফক্সিল দেওয়া হয়। এরকম একটা মেশিন, একটা ট্রাকের মধ্যে ভিতরে ফক্সিলটা আছে এবং এই জায়গায় আপনার ফক্সিলটা সরাসরি অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে স্লারি সিল। স্লারি তো আপনারা বুঝেন যে একটু লিকুইড টাইপের। স্লারি সিল ইজ আ homogeneous mixture of emulsified asphalt, water, well-graded fine aggregate, and mineral filler that has a creamy fluid applied. Slurry seals are used to fill existing pavement surface defects as either preparatory treatment for the other maintenance treatments or as wearing. Microsurfacing is an advanced form of slurry seal. So slurry seal is advanced form that uses the same basic ingredients, emulsified asphalt, water, fine aggregate, mineral filler, and combines them with advanced polymer additives. এখানে ছবি দিছে যে আপনার কিভাবে মাইক্রো সার্ফেসিংটা অ্যাপ্লাই করা হয়। অনেকটা মানে কনসেপ্ট অনেকটা কাছাকাছি, কিন্তু আপনার ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে, তাই না? মাইক্রো সার্ফেস এরকম মেশিনের সাহায্যে এইভাবে আপনার প্লেস করা হচ্ছে এবং আপনারা ক্লোজ আপ 3 নম্বর ফিগারটাতে ক্লোজ আপটা দেখতে পাচ্ছেন। তারপর আলটিমেটলি ফিনিশ হয়ে গেলে আপনার ফাইনাল ফর্মটা দেখা যাচ্ছে। It is recommended as a preventive maintenance measure. Repair slight to moderate pavement surface defects, improve skid resistance. So এইসব পারফরম্যান্স ইনক্রিজ তারা করতে পারে, ঠিক আছে? স্কিড রেজিস্ট্যান্স কিছুটা বাড়ায় এবং স্লাইট টু মডারেট পেভমেন্ট সারফেস ডিফেক্টস কে রিপেয়ার করতে পারে। Crack sealing, it should generally be done during the winter months when the cracks are open and thus sealant can more easily penetrate the crack. Before placing sealant, all cracks must be thoroughly cleaned to ensure a clean, dry crack channel and to optimize adhesion between the sealant and the pavement surface. To effectively clean the crack, high pressure air blasting, which uses compressors to produce a jet stream of air, is used to remove dust, debris, loose pavement cracking. So, জিনিসটাকে পরিষ্কার করতে হবে ক্র্যাকটাকে, তারপরে হচ্ছে এই ক্র্যাক সিলিংটা দেওয়া লাগবে। এখানে ছবি দেখাইছে, একটা ব্যাকার রড দেওয়া হয়, তার উপরে সিলিংটা দেওয়া হয়। এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে আপনার আলটিমেটলি এতে মানে অনেক বেশি পরিমাণ আপনার ক্র্যাক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? বেশি পরিমাণ ক্র্যাক ক্রিয়েট হয়েছে, তো যেই ডিরেকশন বরাবর ক্র্যাকটা ক্রিয়েট হয়েছে সেই ডিরেকশন বরাবর আলটিমেটলি দেখেন আপনার জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে। এই রাস্তার মধ্যেই যতগুলো আপনি এরকম দাগ দেখতে পাচ্ছেন সব জায়গায় ক্র্যাক হয়েছে এবং ক্র্যাকের উপরে সিলিং দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল যেখানে দেখানো হচ্ছে যে এই বরাবর আমি সিলিং দিয়ে যাচ্ছি, এই যে জায়গায় ক্র্যাকটা দেখা যাচ্ছে। এরপরে প্যাচওয়ার্ক স্টেপস। সো মার্ক দ্য এরিয়া টু রিমুভ, এখানে দেখাচ্ছে যে কিভাবে প্যাচওয়ার্ক করতে হয়। দেখে নিন, এটা অতটা ইয়া না। সো পেভমেন্ট ডিস্ট্রেস এর পরের পার্টটা হচ্ছে রিজিড পেভমেন্টের জন্য। আমরা এতক্ষণ প্রথমে পড়েছিলাম হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের বিভিন্ন ডিস্ট্রেস, তারপরে কতগুলো রিপেয়ারমেন্ট টেকনিক দেখলাম। এখন হচ্ছে আমরা রিজিড পেভমেন্টের ডিস্ট্রেস গুলো সম্পর্কে দেখবো। এখানে নামগুলো লেখা আছে: ব্লো আপ, corner break, durability cracking, faulting, joint load transfer system deterioration, linear cracking, punch out pumping, polished aggregate, shrinkage cracking, spalling, reactive aggregate distress. So blow up নাম শুনে বোঝা যাচ্ছে উপরের দিকে ব্লো আপ হয়েছে, ঠিক আছে? সো এখানে একটা রিয়েল ছবি দেখানো হচ্ছে যে কনক্রিটের দুইটা স্ল্যাব তারা উপরের দিকে উঠে গিয়েছে। Localized upward slab movement and shattering at a joint or crack usually occurs in spring or summer and is the result of insufficient room for slab expansion during hot weather. যখন হট ওয়েদার আসে আমার স্ল্যাব গুলো কি করে, এক্সপ্যান্ড করে, তাই না? টেম্পারেচার বাড়লে সবকিছু এক্সপ্যান্ড করে। তো এখানে যথেষ্ট পরিমাণে আপনার ফ্রি স্পেস ছিল না, এই জন্য তারা আর এক্সপ্যান্ড করতে পারেনি, আলটিমেটলি ব্লো আপ করেছে। কি কি প্রবলেম ক্রিয়েট করে এখানে লিখছে, তারপরে পসিবল কজেস, কি কারণে এক্সিলারেট হয়, কি
কিভাবে রিপেয়ার করতে হবে এটা সম্পর্কে এখানে লিখছে। ফর এক্সাম্পল প্রবলেম হিসেবে আছে roughness, moisture infiltration in extreme cases, as in the second photo, can pose a safety hazard. তারপরে কর্নার ব্রেক, একটা স্ল্যাবের কর্নার পার্টে যেই ভাঙা অংশটা দেখা যায়। ফর এক্সাম্পল এখানে আমরা স্ল্যাবটা দেখতে পাচ্ছি, স্ল্যাবটা এখানে একটা স্ল্যাব, ওখানে আরেকটা স্ল্যাব, এই স্ল্যাবের এই কর্নার পার্টটা ভেঙে গিয়েছে, অথবা এই রিলিজ স্ল্যাবের এই কর্নার পার্টটা ভেঙে গিয়েছে। A crack that intersects the PCC slab joint near the corner. Near the corner is typically defined as within about 2 meter or 2 মিটারের মধ্যে, একটা কর্নারের 2 মিটারের মধ্যে এটা। Corner break extends through the entire slab and is caused by high corner stress. Corner stress বেশি হওয়ার কারণে এই জিনিসটা হয়ে থাকে। Problem create করে roughness, moisture infiltration, severe corner breaks will fault, spall, disintegrate. Possible cause সম্পর্কে লিখছে repair, full depth patch. Durability cracking ছবিতে দেখা যাচ্ছে, decracking at slab, durability cracking. Series of closely spaced crescent shaped cracks near a joint, corner or crack দেখা যাচ্ছে যেগুলো। It is caused by free throw expansion of large aggregate within the PCC slab. Durability cracking is generally PCC distress and is not unique to pavement PCC. Problem cause repair সম্পর্কে বলছে, decracking is indicative of general aggregate freeze thaw problem. Although full depth patch or partial depth patch can repair the affected area, it does not address the root problem and will not. Faulting ছবিতে দেখা যাচ্ছে faulting crack, looking in the opposite direction of the traffic flow. Crack create হচ্ছে fault. A difference in elevation across a joint or crack usually associated with undoubled JPCP. তো এখানে কি হচ্ছে, পরপর দুইটা স্ল্যাবের মধ্যে এলিভেশনের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, এলিভেশনের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। Usually the approach slab is higher than the leaf slab due to pumping, the most common faulting mechanism. এইসব ক্ষেত্রে সাধারণত অ্যাপ্রোচ স্ল্যাবের ইয়াটা হাই থাকে, এলিভেশনটা হাই থাকে লিফ স্ল্যাবের তুলনায়। Faulting is noticeable when the average faulting in the pavement section reaches 0.1 inch. When the average faulting reaches 4 millimeter, 0.15 inch, diamond grinding or other rehabilitation measures should be considered. কি প্রবলেম ক্রিয়েট করে রাফনেস, কজ কি, ফল্টিং এর মেইন রেজাল্ট হইতে পারে এটা স্ল্যাব পাম্পিং, অলসো কজড বাই স্যাপ সেটেলমেন্ট, কার্নিং, ওয়াপিং, এসব জিনিস হতে পারে। রিপেয়ার টেকনিক সম্পর্কে বলছে যে ফল্টিং যদি হাইট 3 মিলিমিটার চেয়ে কম থাকে তাহলে রিপেয়ার করার দরকার নাই, এর চেয়ে যদি বেশি হয় তাহলে আপনার ডাবল বা রেট্রোফিট দেওয়া যেতে পারে। জয়েন্ট লোড ট্রান্সফার সিস্টেম ডিটোরিয়েশন, জয়েন্টে যে লোড ট্রান্সফারটা হয় ডাবল বারের মাধ্যমে, সেটা যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে এই ধরনের ডিটোরিয়েশন হতে পারে। ফর এক্সাম্পল এখানে 1 নম্বর ফিগারে ছবি দেখানো হচ্ছে যে ডাবল বার গুলা জং ধরে গিয়েছে, অনেকখানি ক্ষয় হয়ে গিয়েছে, সো লোড ট্রান্সফারটা ঠিক মতো হবে না, এটার কারণে এখানে হচ্ছে আপনার ডিটোরিয়েশন হচ্ছে। So transverse crack or corner break develops as a result of joint dowels, indicator of failed load transfer system roughness. Possible causes সম্পর্কে বলছে, corrosion একটা কারণ, কোন কারণে যদি ঠিকমতো আপনার corrosion resistive না হয় তাহলে corrosionএর কারণে রাস্টিং করে ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে পারে, মিস অ্যালাইনমেন্টের কারণে হতে পারে। রিপেয়ারের জন্য আমার যেই জায়গার
রডগুলো খারাপ করছে সেগুলোকে রিপ্লেস করার দরকার পড়তে পারে, সেটা করতে গিয়ে আবার ফুল ডেপথ প্যাচ করা লাগতে পারে। এরপর হচ্ছে লিনিয়ার অর প্যানেল ক্র্যাকিং। ছবি দেখে বোঝা যাচ্ছে লিনিয়ার অথবা প্যানেল ক্র্যাকিং কি ধরনের হতে পারে। লিনিয়ার cracks not associated with the corner breaks or blow-ups that extend across the entire slab. Typically, these cracks divide an individual slab into 2 or 4 pieces, often referred to as panel cracking. Problem সম্পর্কে বলছে, possible cause repair সম্পর্কে বলছে, reactive aggregate distress, আরেক ধরনের cracking, pattern or map on the PCC slab surface caused by reactive aggregates. এখানে মানে অনেকটা একদম মানে ভাঙাটা এত কন্টিনিউয়াস, একটু পরপর ভাঙা, সো এটা হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে, ম্যাপ ক্রিয়েট করে ফেলছে। Reactive aggregates are those that either expand or develop expansive byproducts when introduced to certain chemical compounds. So, certain chemical compound-এর সাথে এক্সপোজ হইলে তখন তারা রিঅ্যাকশন করে এই ডিস্ট্রেসটা ক্রিয়েট করতেছে। তো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এখানে। রাফনেস পসিবল কজেসের মধ্যে পড়ছে poor aggregate quality. Most commonly it is a result of an alkali aggregate reaction. রিপেয়ার সম্পর্কে বলা হয়েছে। স্প্যালিং along a near linear panel অথবা ক্র্যাক, ছবি দেখে বোঝা যাচ্ছে কি ধরনের স্পেলিং এর শেপ হতে পারে। Cracking, breaking, chipping of joints or crack edges usually occurs within 0.6 meter or 2 feet of joint or crack edges. Joint আর crack edge এর কাছাকাছি হয় এটা। লুজ ডেব্রি ক্রিয়েট করে ফেলে। সলিউশন বা কজ সম্পর্কে বলা আছে, রিপেয়ারমেন্ট টেকনিক সম্পর্কে বলা আছে, কোনটা পার্শিয়াল ডেপথ প্যাচের মাধ্যমে করা হবে, কোনটা ফুল ডেপথ প্যাচের মাধ্যমে করা হবে। শ্রিঙ্কেজের কারণে যে ক্র্যাকটা হচ্ছে, শ্রিঙ্ক করে আপনার স্ল্যাবটা, এই জন্য এটা ক্র্যাকটা ক্রিয়েট হচ্ছে। এটার ডেসক্রিপশন দেওয়া আছে। Hairline cracks formed during the PCC setting and curing that are not located at joints. জয়েন্টের বাইরে অন্য জায়গায় কনক্রিটে আপনি হেয়ারলাইন ক্র্যাক দিতে পারেন। They do not extend through the entire depth of slab. Shrinkage cracks are considered a distress if they occur in an uncontrolled manner. Locations outside of the contract. On joints in JPCP are too close together in CRC. Possible cause সম্পর্কে বলা আছে, contrition joints, salt, late, poor reinforcing steel design, এইসব কারণে আপনার রিপেয়ার টেকনিক সম্পর্কে বলা আছে। পলিশ অ্যাগ্রিগেট, এটা আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টেও হয়েছিল, রিজিড পেভমেন্টেও এটা হতে পারে। কজ বলা হয়েছে যে রিপিটেড ট্রাফিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে হইতে পারে। রিপেয়ার টেকনিক সম্পর্কে বলা আছে। পাম্পিং, ছবি দেখে বোঝা যাচ্ছে পাম্পিং এর এফেক্ট। পাম্পিং ইন অ্যাকশন, broken slabs, pumping damages. Movement of material underneath the slab or ejection of material from underneath the slab as a result of water pressure. Water pressure এর কারণে স্ল্যাবের নিচের ম্যাটেরিয়াল যদি মুভ করে অথবা বের হয়ে আসে তখন এই ধরনের সমস্যা দেখা যায়। Water accumulated underneath a PCC slab will pressurize when the slab deflects under load. This pressurized water can do one of the following: move about under the slab, move from underneath one slab to underneath of an adjacent slab. This type of movement leads to fault. Move out from the underneath slab
to the pavement surface. This results slow removal of base, subgrade material from underneath the slab, resulting in decreased structural support. প্রবলেম সম্পর্কে বলা হয়েছে, পসিবল কজ সম্পর্কে বলা হয়েছে, রিপেয়ার টেকনিক সম্পর্কে বলা হয়েছে। পাঞ্চ আউট দেখে বোঝা যাচ্ছে যে মনে হয় বের হয়ে গিয়েছে, সিভিয়ার পাঞ্চ আউট। লোকালাইজড স্ল্যাব পোর্শন ব্রোকেন ইনটু several pieces, typically a concern only with the CRC. প্রবলেম কি কি ক্রিয়েট করে? রাফনেস, ময়েশ্চার ইনফিল্ট্রেশন, এরোশন। তারপর হচ্ছে পসিবল কজের মধ্যে আছে লোকালাইজ কনস্ট্রাকশন ডিফেক্ট, কোন একটা জায়গায় কনস্ট্রাকশনের ডিফেক্ট হয়েছে, ইনঅ্যাডিকুয়েট কনসোলেশন মেবি ফর এক্সাম্পল। রিপেয়ার হতে পারে ফুল ডেপথ প্যাচ। জয়েন্ট এন্ড ক্র্যাক রিপেয়ার, এখানে মেথড দেখানো হচ্ছে আপনার স্পেসিফিক লিকুইডের মাধ্যমে ফিল আপ করে দেওয়া অথবা এরকম সিল দেওয়া, ঠিক আছে। তারপরে দুইটা ইয়ার মাঝখানে হচ্ছে রাবার সাপোর্ট প্রোভাইড করা। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। মোবাইল ইয়া হয়ে গেছে, জানি না। আচ্ছা, সো এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এক্সপ্যানশন, যে দুইটা স্ল্যাবের মাঝখানে যে এক্সপ্যানশন, সেটার জন্য জায়গা রাখার জন্য, কারণ এক্সপ্যানশনের জায়গা না রাখলে ব্লো আপ হতে পারে, তো এখানে এই ধরনের রাবার প্যাড ইউজ করা হয়, যেটা হচ্ছে আপনার যখন এর এক্সপ্যান্ড করবে, চাপ দিবে, তখন এই স্কুইজ হবে, আবার যখন তারা আপনার কন্ট্রাক্ট করবে, সিজন চেঞ্জ হওয়ার পরে, তখন সেটা আবার আপনার এই রাবারটা হচ্ছে আবার এক্সপ্যান্ড হয়ে জায়গাটাকে ফিল আপ রাখবে, যাতে এটার কারণে এক্সপেনশন কন্ট্রাকশনের কোনো এরর ক্রিয়েট না হয়, ঠিক আছে। সো এই টপিকটার মধ্যে অনেকগুলো আসলে ক্র্যাকিং মেথড সম্পর্কে বলা হয়েছে। তিনটা জিনিস আমরা এখানে পড়ছি, ফ্লেক্সিবল পেভমেন্ট এর বিভিন্ন ক্র্যাকিং, তাদের ডেসক্রিপশন, তাদের পসিবল কজেস, তাদের রিপেয়ারমেন্ট টেকনিক, একই রকম ভাবে রিজিড পেভমেন্ট, তাদের জন্য ডিস্ট্রেসের ডেসক্রিপশন, পসিবল কজেস, রিপেয়ারমেন্ট টেকনিক, এবং রিপেয়ারমেন্ট টেকনিকের মধ্যে আবার কতগুলার প্রসেস, ফক সিল, ক্র্যাক সিল, মাইক্রো সারফেসিং, এগুলার সম্পর্কে ছোটখাটো ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আমি অ্যাটেন্ডেন্স নেই, তারপরে পিডিএফ টা আজকে একটু দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, দিয়ে দেবো, আপনি দিবেন। ওকে স্যার। Okay, respond to your name call, please. Tamanna. Present, sir.